সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা অনুষ্ঠান খোলা হাওয়া। আমাদের আজকের বিষয় করোনা এবং বাংলাদেশের অর্থনীতি। আর এই বিষয়ে আলোচনা করতে এসেছেন আমার বড় ভাই কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র ডক্টর মেহেদী চৌধুরী। বর্তমানে তিনি ইংল্যান্ডে আছেন, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, বিজনেস স্কুল, বর্নমাউথ ইউনিভার্সিটিতে। মেহেদী ভাই, আপনাকে এখানে স্বাগতম। ধন্যবাদ রিয়াসাত, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজকে আলোচনা মেইনলি করব করোনা এবং বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে, যেহেতু আপনি অর্থনীতি বিশেষজ্ঞ একজন। কিন্তু তার আগে আমি একটা অন্য ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি যে আপনি আরেকটি পরিচয় আছে, আপনি একজন লেখক। আপনি অনেক লেখালেখি করেন। রিসেন্টলি আপনার একটা বই বেরিয়ে হয়েছে গণিত ভাবনা, এবং এটি নিয়ে ফেসবুকে অনেককে দেখছি পর্যালোচনা করছে এবং ভালো রিপোর্ট দিচ্ছে। এই বইটি সম্বন্ধে আমাদেরকে যদি শুরুতে একটু বলেন, তারপর আমরা মূল আলোচনায় চলে যাব। আচ্ছা, ধন্যবাদ রিয়াসাত। আগেই বলিনি, আমি কোনো বিশেষজ্ঞ বলে কিছু না। আমি সবার মতনই অর্থনীতির একজন ছাত্র, তবে আমি সঙ্গে শিক্ষকতাও করি। কিন্তু আমার মনে হয় যে সবাই শিক্ষক এবং সবাই ছাত্র। আমরা প্রত্যেকেই একই সঙ্গে ছাত্র এবং শিক্ষক। তো সেই জায়গায় আমরা কেউই বিশেষজ্ঞ না, আবার কেউই পুরোপুরি ছাত্রও না, এভাবে ধরলেই মনে হয় সবচেয়ে ভালো হয়। তো হ্যাঁ, আমি এই বই মেলায় আমার একটা বই বের হয়েছে, যেটার নাম গণিত ভাবনা, যেটা রিয়াসাত বলেছে। বইটা বের করেছে পাঠক সমাবেশ। সেখান থেকে বইটা আসলে কিভাবে হলো যে আমার মধ্যে কিছু লেখালেখির সঙ্গে আমি অনেক আগে থেকে জড়িত। তো আমার মধ্যে কিছু ধারণা সৃষ্টি হচ্ছিল, এবং কিভাবে গণিত বিষয়ে, গণিত নিয়ে বা নানা ধরনের চিন্তা। তো ১ম এ প্রায় বছর ২ আগে আমি ফেসবুকে ২-১টা ছোট, ছোট পোস্ট দেই। তখন দেখলাম যে আ যারা পাঠ করলো সে সময় তারা অনেকে আমাকে অনেক উৎসাহ দিল। যে এটাকে একটা বড় বই আকারে বের করা যায় কিনা? তো তখন আমি হয়তো মাত্র ৪-৫টা পোস্ট দেয়া ছিল। তো আস্তে, আস্তে আমি আরো সেই পোস্ট গুলির সঙ্গে আরো বেশ কিছু পোস্ট এড করি, এবং অনেকগুলি পোস্ট আমি অবশ্য ফেসবুকেও দেইনি। বইয়ের বেশ কিছু অংশ ফেসবুকে দেওয়া হয়নি। তো আর এর সঙ্গে আমার কিছু পরিকল্পনাও ছিল। সব মিলিয়ে আমি পরে একসাথে পুরা ১ম থেকে শেষ পর্যন্ত একটা বই আকারে আমি বের করি। তবে বইটি ঠিক ফেসবুকীয় বই না। আমি যেটা বলব যে আসলে একটা একটা পুরো পরিপূর্ণ পরিকল্পনা করে লেখা একটা বই। আ শুধু ফেসবুকে আমি শেয়ার করেছিলাম সেই বইয়ের কিছু অংশ মাঝে, মাঝে আমার যারা বন্ধু আছে তাদের সঙ্গে। তো বইটাতে যেটা আছে, বইটাতে অনেক কিছু একসাথে আছে আমি বলব। আবার অনেক কিছু নেই। বইটা বইটা যারা পাঠকরা পড়লে, তারা যারা গণিত সম্পর্কে জানতে চান, আ এবং আমি নিজে গণিতের বিশেষজ্ঞ যে না, আমি সেই বিষয়ে আমি বলতে পারবো। আমি নিজের গণিতের আমার যে বলা যায় যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে শিক্ষাগত যোগ্যতা, সেটাও আমার নেই। আমার ব্যক্তিগত যে পাঠ, সেই পাঠের থেকে আমার যে বোঝা, গণিত সম্পর্কে যে জ্ঞান ধারণা, সেই 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 ধারণাগুলি আমি যত সম্ভব সহজভাবে, যেটা যতটুকু আমি বুঝি তা প্রকাশ করার চেষ্টা করেছি। আর সঙ্গে আমি চেষ্টা করেছি বাংলা শিল্প সাহিত্য, বিশেষ করে বাংলা কবিতা ও গানের সঙ্গে সংযোগ তৈরি করার। প্রত্যেকটা চ্যাপ্টারের নাম ওভাবেই দেয়া হয়েছে। যেমন একটা চ্যাপ্টারের নাম দেয়া আছে আম জ্যামিতির ভূত বলে আমি তো জানি না। সেই নামটা এসেছে জীবনানন্দ দাশের একটা কবিতার লাইন থেকে। তো সেভাবে বাংলা কবিতা এবং গানের সঙ্গে মিল করে বইটা লেখা হয়েছে, যে যারা পাঠ করবে তারা গণিত যে আসলে একটা রসকসহীন বিষয় সেটা মনে করবে না। মনে করবে যে গণিত একটা সৃজনশীল বিষয়। আমি গণিতের সৃজনশীলতাকে প্রকাশ করতে চেয়েছি বইটাতে। আর যারা গণিতের ভিত্তি সম্পর্কে, যেমন গণিতের দার্শনিক বা শারীরিক শরীরবৃত্তীয় ভিত্তি সম্পর্কে জানতে চান, তারা আমার ধারণা বইটি পড়ে উপকৃত হবেন। বিশেষ করে যারা স্কুল কলেজের ছাত্র আছেন, অথবা শিক্ষক যারা আছেন অঙ্ক পড়াচ্ছেন, তারা যদি এই বইটা পড়েন, আমি অনুমান করি যে তারা বইটি পড়ে উপকৃত হবেন। আর যারা বইটি পড়ে শুধু আনন্দ পেতে চান এবং বাংলা কবিতা এবং গণিতের সম্পর্ক দেখতে চান, তারাও বইটি পড়ে আমার মনে আনন্দ পাবেন। সব মিলিয়ে বইটি আমার লেখার সময় আমি অনেক পরিশ্রম করেছি, কিন্তু জিনিসটা আনন্দময় ছিল।
আমার ধারণা যে বইটি পাঠ করলে পাঠকও সেই আনন্দের কিছুটা ভাগীদার হতে পারে। দর্শক আশা করি আপনারা এই বইটি কিনে পড়বেন এবং আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এবার আমরা মেহেদী ভাই আমাদের মূল আলোচনায় চলে আসি। আলোচনা হচ্ছে করোনা এবং বাংলাদেশের অর্থনীতি নিয়ে। এই বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের প্যাকেজ ঘোষণা করতেছে তাদের দেশের জনগণের জন্য, তাদের অর্থনীতিকে বাঁচানোর জন্য। সেই হিসাবে বাংলাদেশ সরকার একটি 18,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। তো আপনার কি মনে হয় এই প্রণোদনা প্যাকেজটি যথেষ্ট নাকি আরো কোন জায়গা আমরা মিস করতেছি? যেখানে আচ্ছা, এরকম যে জিনিসটা আমি আসলে এই কয়দিন আমি বিভিন্ন পত্র-পত্রিকায় অবশ্য আমি খবরগুলি দেখছি এবং অনেকেই বিভিন্ন রকম মতামত রাখছেন এই প্রণোদনা প্যাকেজের বিষয়ে এবং সাম্প্রতিক সময়ে একটা আলোচনা বেশ আসছে যে টাকা ছাপানোর বিষয়ে। তো আমি এই বিষয়ে কিছুটা সবসময় সমস্ত খবর না পড়লেও আমি মাঝে মাঝে কিছু খোঁজখবর রাখি এবং পড়ি। আমি প্রথমত যে আমি মনে করি যে এরকম একটা বড় সংকট, করোনার মতন একটা বড় সংকট যা সারা পৃথিবীকেই বলা যায় থামিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে যে কার্যক্রম, যে অর্থনৈতিক এবং দৈনন্দিন কার্যক্রম সেটাকে আসলে স্থবির করে ফেলেছে করোনা। তো এই করোনা সংকট থেকে উত্তরণের জন্য ২ ধরনের প্যাকেজ দরকার। একটা হচ্ছে স্বল্প মেয়াদী, আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী। এবং আমি মনে করি যে বাংলাদেশ সরকার এবং বিশ্বের বিভিন্ন দেশের যে সরকার যে স্বল্প মেয়াদের উত্তরণের জন্য যেসব প্যাকেজ ঘোষণা করছেন তা আসলে আ তা যথাযথই হচ্ছে। এই পরিস্থিতিতে সবকিছু স্বল্প মেয়াদের যে পরিকল্পনা সবকিছু তো একেবারেই যা বলা যায় পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব নিকাশ করে করা সম্ভব না। কিন্তু তারা সীমিত সময়ের মধ্যে যতদূর পারেন করছেন এবং আমার মনে হয় যে তা অর্থনীতির জন্য আসলে ভালো ফ আ স্বল্প মেয়াদে ভালো স আ ভালো রেজাল্ট নিয়ে আসবে। আ বাংলাদেশের জন্য আমি মনে করি যে স্বল্প মেয়াদের পাশাপাশি দীর্ঘমেয়াদে করোনার ফলে বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের প্রতিক্রিয়া হবে তা আসলে যাচাই-বাছাই করে দেখা দরকার এবং স্বল্প মেয়াদের যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হচ্ছে তার পাশাপাশি দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা হাতে নেয়া দরকার। কারণ করোনার পরে বিশ্ব পরিস্থিতি আর আগের মতো হবে না বলে আমার অনুমান। কি কিরকম হবে এই কথাটা আসলে কেউই বলতে পারছে না। এটা নিশ্চিত করে কেউই বলতে পারছে না। কারণ করোনা এতই অনিশ্চিত একটা বিষয়। কখন ভ্যাকসিন আসবে? সারা বিশ্বব্যাপী এক ধরনের লকডাউন চলছে। সেই লকডাউন কবে উঠবে? কিভাবে উঠবে? কতদিন লাগবে? এগুলি কেউই জানে না। এগুলি কেউই জানে না। কাজেই একেবারে সেই বিষয়টা কেউই জানে না। একটা অনিশ্চিত অবস্থায় আছি আমরা। তো বাংলাদেশের জন্য কিরকম পরিস্থিতি হতে পারে সেটার কিছু সেটার বিষয়ে আমি মনে করি যে অর্থনীতিবিদরা একত্রিত হয়ে কিছু গবেষণা করতে পারেন এবং সরকার এই বিষয়ে এবং বেসরকারি খাতও এই বিষয়ে সহায়তা করতে পারেন এবং তার মাধ্যমে করোনা পরবর্তী বিশ্ব পরিস্থিতি কেমন হবে সেটা সেটার কিছু অনুমান করা যেতে পারে, সেটার কিছু হিসাব নিকাশ করা যেতে পারে এবং সেই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের বেসরকারি খাত অ অলস অ আ অলসো একসাথে একসাথে কিছু পরিকল্পনা নিতে পারেন। আমার এবার মনে আসি হয় যে ২ জায়গাটাই লক্ষ্য করতে হবে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী। জি। স্বল্প মেয়াদে অনেকেই কাজ করছেন। যেমন বেসরকারি খাতে অনেকেই অর্থ সাহায্য অনুদান দিচ্ছেন। যেমন গরিবদের টাকা দিচ্ছেন। আমরা অনেকেই হয়তো আ নিজের ব্যক্তিগত অর্থ থেকে কিছু দান করছেন। তো এই বেসরকারি স্বল্প মেয়াদী যে কাজগুলি আছে এবং অনেকে বড় আকারেও টাকা দিচ্ছেন। তো এই স্বল্প মেয়াদী কাজগুলির সঙ্গে আমাদের আসলে দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনাও যুক্ত করতে হবে। আমার মনে হয় করোনা পরবর্তী বিশ্ব পরিস্থিতিতে তা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা এবার আসি করোনার পূর্বে বাংলাদেশের অর্থনীতি আপনার মতে কোন ২ টা জিনিস কোন সেক্টর গুলি ছিল মানে মূল চালিকা শক্তি? আর করোনা পরবর্তীতে এর ইফেক্ট টা কি হচ্ছে বাংলাদেশে?
আহ, আমরা এটা মোটামুটি আমরা সবাই জানি যে বাংলাদেশের অর্থনীতি নির্ভর করছে, বা বাংলাদেশের যদি বলা যে বৈদেশিক বাণিজ্য অথবা আমরা যদি বলি বৈদেশিক মুদ্রা অর্জনের দুটা প্রধান খাত, তা হচ্ছে গিয়ে তৈরি পোশাক শিল্প, এবং আরেকটি হচ্ছে গিয়ে বাংলাদেশের যে অভিবাসী শ্রমিকরা আছেন, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে আছেন। আমরা যারা, রিয়াসা তুমি আছো হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়াতে, আমি আছি ইউকে তে, আমরা অত গুরুত্বপূর্ণ না বৈদেশিক মুদ্রা খাতের জন্য। বৈদেশিক মুদ্রার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যারা মধ্যপ্রাচ্যে আছেন সেই শ্রমিকরা। তো এই দুইটি খাত, বৈদেশিক মুদ্রা এবং তৈরি পোশাক, এই দুটি খাত বাংলাদেশের বিগত দশকে এবং তার আগ থেকেই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এবং সেই দুইটা, বাংলাদেশের যে বিশ্ব বাজার আছে তৈরি পোশাকের, আমরা সবাই জানি যে তৈরি পোশাকের যে বিভিন্ন পত্রপত্রিকায় এই খবরগুলো এসেছে যে তৈরি পোশাকের যে অর্ডার গুলি আছে, অনেকগুলো অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, অনেক সময় বায়াররা টাকা দিচ্ছেন না, এবং আমরা জানি যে বিশ্বব্যাপী আমাদের অস্ট্রেলিয়াতে বা আমাদের ইউকে তে যে দোকানপাট বন্ধ হয়ে আছে, সুপার মার্কেট গুলি, যে কাপড়ের দোকানগুলি, সেগুলি বন্ধ হয়ে আছে এবং কেউ আসলে এগুলি কিনতেও যাচ্ছেন না। আমরা যখন অনলাইনে অর্ডার দিচ্ছি, আমরা শুধু মৌলিক পণ্যগুলি হ্যাঁ, আমরা খাবার। অর্ডার দিচ্ছি। আমরা এখন আর কাপড়-চোপড় নিয়ে চিন্তা করছি না, কারণ আমরা তো বাইরেই যাচ্ছি না। তো কাজেই তৈরি পোশাক খাত তো অবশ্যই আ আগের মতন থাকবে না, এবং কি রকম পরিবর্তন হবে করোনা পরবর্তী বিশ্বে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের যে তৈরি পোশাক খাত, তার কি ধরনের আমি বলব যে অ্যাডজাস্টমেন্ট দরকার, সেইগুলি আসলে একটু খতিয়ে দেখা দরকার, এবং কিভাবে সেই যে পরিস্থিতি হবে, এবং আরো যেটা দেখার বিষয় আছে যে করোনা পরবর্তী বিশ্বে যদি যে শুধুমাত্র বাংলাদেশ তো তৈরি পোশাক তৈরি করছে না, বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম, চীন, আহ শ্রীলঙ্কা, আরো টার্কি, অনেক দেশই, ভারত, অনেক দেশই, পাকিস্তান, অনেক দেশই এই কাজগুলি করছে, ক্যাম্বোডিয়া। তো কাজেই ওই বাংলাদেশকে আবার নতুন করে সারা বিশ্বের সঙ্গেই, যারা তৈরি পোশাক খাত খাত আছে যেসব দেশের এবং যাদের সস্তা শ্রম আছে, সেই সারা বিশ্বে সেই দেশগুলির সঙ্গে আবার নতুন করে প্রতিযোগিতা শুরু করবে। তো সেই জায়গাটায় কিছু পরিকল্পনা দরকার, এবং বাংলাদেশের সেই ধরনের আমি বলব যে অ্যাডজাস্টমেন্ট দরকার। যেভাবে আমরা হয়তো আগে তৈরি পোশাক খাত যেভাবে কাজ করছিল, হয়তো সেভাবে কাজ না করে নতুন পরিস্থিতিতে নতুন ভাবে কাজ করতে হবে। যেটা হয়তো দরকার হবে যে আমি বলব যে ইনোভেশন। আমরা যে কথাটা এখন প্রায় বলি যে উদ্ভাবন, নতুন প্রক্রিয়া, এবং আমরা কিভাবে আমাদের শ্রম ব্যবহার করে এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে আমরা আবার বিশ্ব বাজারে আগের পরিস্থিতিতে ফিরতে পারি। সেইরকম সেরকম কিছু নতুন প্রক্রিয়া উদ্ভাবন করা হয়তো দরকার হতে পারে। আপনি যেহেতু আ শ্রমের কথা বললেন, তাহলে বলেন যে এই যে শ্রম বাজারে কি পরিবর্তন আসতে যাচ্ছে? শ্রম বাজারে পরিবর্তন, আগেই যেটা বলেছি যে কি পরিবর্তন হবে আমরা কিন্তু পুরোপুরি জানি না। আ তবে এবং আমরা কিছু অনুমান করতে পারি, এবং আমি যেটা অনুমান করছি যে আ শ্রম বাজারে সারা পৃথিবীতেই শ্রম বাজারে কিছু শ্রমের হয়তো আর চাহিদা থাকবে না, এবং কিছু পেশার বা কিছু ব্যবসার হয়তোবা চাহিদা কমে যাবে। আ যেমন আমরা জানি যে ভ্রমণ শিল্প, যে ট্যুরিজম, পর্যটন শিল্প যেটা, এবং সেই ট্যুরিজম হয়তো আগের পরিস্থিতি ফিরে যেতে সময় লাগবে। ছোট্ট একটা উদাহরণ দেই। আসলে ছোট উদাহরণগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে ছোট জায়গায় যা সত্য না হয় তা বড় জায়গাতেও সত্য না। আ আমি আবার গণিতে আসি। আ জি, যে ২+২ যদি ৪ না হয়, তাহলে ২ বিলিয়ন যোগ ২ বিলিয়ন কখনো ৪ বিলিয়ন হবে না। হবে না। আগে ২+২ ৪ হয় কিনা ওটা আগে দেখি। আ তো তো সেটা হচ্ছে আমরা তো এখন ছোট্ট একটা ব্যবসা বলি যে সেটা হচ্ছে চুল কাটার ব্যবসা। যে সেলুনের বিজনেস। আচ্ছা, সেই সেলুনের বিজনেস এর কি অবস্থা? আমরা মোটামুটি এটা খুবই ছোট একটা জিনিস, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যে জায়গায় থাকি সেখানে যে হাই স্ট্রিট আছে, সেখানে প্রায় ৪-৫ টা সেলুন আছে। আচ্ছা, এখন আমরা তো মোটামুটি করোনার সময় সবাই বাসায় থাকি এবং বাসায় চুল কাটি। তাই না? রিয়াসাত, হ্যাঁ, তাই তো তুমি দেখি। একমত? হ্যাঁ। একমত? আচ্ছা, তোমার কি মনে হয় যে করোনা যখন
করোনার পরে যখন লকডাউন উঠে যাবে আমরা সবাই সেলুনে যাব আগের মতো চুল কাটতে। আমাদের মধ্যে কি একটু ছোট্ট ভয় থাকবে না? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই থাকবে, তাই না? ছোট্ট একটা ভয় থাকবে। এই ছোট্ট একটা জায়গা যেমন আরেকটা ছোট ব্যবসা বলি আমি যেটা ভেবেছি যেমন যে এটা হচ্ছে জিমের ব্যবসা। এখানে খুব ব্যায়ামাগারের একটা হ্যাঁ, ইয়ে আছে। আচ্ছা আমরা কি সেখানে যাবো করোনা পরবর্তীতে সেরকম ভাবে? হ্যাঁ, বা কমে যাবে। সুইমিং পুল কমে যাবে। তো কাজেই শ্রমের যে চাহিদাটা ছিল বিশ্ববাজারে শ্রমের সেই চাহিদাটা সেরকম থাকবে না। তো আমরা আসলে সমস্ত খাত তো আমরা জানি না। তাই আমি ছোট্ট জায়গাতে বললাম যে ছোট জায়গায় যা সত্যি না বড় জায়গাতে ছোট জায়গায় সত্যি তার কাজে বড় জায়গাতেও সত্য হতে পারে এরকম একটা সম্ভাবনা আছে। তো বাংলাদেশেও বাজারে কিছু পরিবর্তন আসবে। আমার অনুমান। আমি এটা বলতে পারছি না যে কোন খাত কিভাবে হবে। এটা ব্যাপক গবেষণা না করে বলা সম্ভব না। কিন্তু আ পরিবর্তন আসবেই। এবং কিছু পেশার যে চাহিদা সেই চাহিদা হয়তো আগের মত আর থাকবে না। তো কাজেই সেখানে কিছু অ্যাডজাস্টমেন্ট তো হবেই। এবং বিশ্বের যে শ্রম বাজার আমাদের যে অভিবাসী শ্রমিকরা আছেন যারা মধ্যপ্রাচ্যে আছেন সেই দেশগুলির অর্থনীতি তো নির্ভর করে মূলত পেট্রোলিয়ামের জি, দামের জি। উপর। আমরা জানি যে সেটা পড়ে গেছে অনেক এবং তাদের অর্থনৈতিক পরিস্থিতি কি রকম হবে তার উপর নির্ভর করছে সেই দেশের অভিবাসী শ্রমিকদের তারা কি পরিমাণ আয় করবে সেখান থেকে এবং তার উপর নির্ভর করছে আমাদের তারা কিরকম রেমিটেন্স পাঠাবেন। তো রেমিটেন্স এর একটা খুব আ ব্যাপার যে আসলে বিপদের সময় দেখা গেছে যে রেমিটেন্স এর যে পাঠানোর যে আমি বলব যে প্রবণতা সেটা বেড়ে যায়। আ অভিবাসী শ্রমিকরা এটা 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 বিভিন্ন গবেষণাতে দেখা গেছে। যে যখনই কোন একটা দেশ অর্থনৈতিক সংকটে পড়ে বা সংকটে পড়ে তখন আসলে যারা বিদেশে আছেন তারা আসলে বেশি পরিমাণে টাকা পাঠায়। আগে যদি ১০০ পাঠাতো তাহলে হয়তো সেখানে ১২০ পাঠায়। এই ছোট্ট একটা উদাহরণ। আ তো কাজবাসীরা আসলে তারা টাকা পাঠাবে কিন্তু তাদের যদি আয় শেষ হয়ে যায়, আয় বন্ধ হয়ে যায়, যে সেইখানে তাহলে টাকাটা পাঠাবেন কোত্থেকে? কাজে ওইখানে একটা শ্রম বাজারে একটা আশঙ্কা আছে। আ তো আশঙ্কা আছে কিন্তু আসলে আগে যেটা আমি ২ জায়গাতে আমি বলব যে আমার নিজের আমি যেহেতু অভিবাসী শ্রমিকদের নিয়ে গবেষণা করেছি। তো বাংলাদেশে যে অভিবাসী শ্রমিকরা আছে তারা আসলে যে পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে পারেন এবং তারা অত্যন্ত কর্মঠ এবং তারা আসলে টিকে যাবেন। তাদের টিকে যাবেন এই বিষয়টা আমি নিশ্চিত। এই বিষয়ে আমি আশাবাদী এবং আমাদের যে বাংলাদেশে যে রেডিমেড গার্মেন্টস সেক্টরটা আছে, তৈরি পোশাক খাত আছেন তারাও আসলে নিজেকে বিভিন্ন পরিস্থিতি সবসময় কিন্তু দেখবেন যে গত ৩০ বছরে কিন্তু অনেক কিছু বদল হয়ে গেছে। কিন্তু তারা কিন্তু ঠিকই তাদের বিশ্ব বাজারটাকে ধরে রাখতে পেরেছেন। আমার ধারণা যে তারা কিছু একটা করতে পারবেন যে বিশ্ব বাজারে বাংলাদেশের যে তৈরি পোশাক শিল্প তারা আগের মতনই পূর্ব ঠিক অবস্থায় আছে। ফিরে যাবে। এই জায়গাটাতে আমি আশাবাদী যে তারা এই ২ টা খাত বাংলাদেশের যাকে বলা হচ্ছে যথেষ্ট রেজিলিয়েন্ট মানে তারা বিভিন্ন ঝুঁকি মোকাবেলায় আচ্ছা, এবার তাহলে আসি যে করোনার পরবর্তীতে বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন চলে আসবে এবং বাংলাদেশের অর্থনীতিতে সেটা কি ধরনের প্রভাব ফেলবে? আ আমি আগেই তোমাকে বলেছি যে আমি অনুমান করি যে এটা সব কথাই আমি যা বলছি তা অনুমান ভিত্তিক। আ এবং যে অনুমানটা আমি করছি যে আমাদের করোনা যেটা করেছে যে আমাদেরকে ঘরের ভিতরে সবাইকে আমরা ঘরের মধ্যে ঢুকতে বাধ্য হয়েছি এবং আমরা অনেকেই অনলাইনে অনেক কিছু করতাম না। যেমন আমরা অনেকেই কখনো Zoom মিটিং করিনি আগে। করেনি। কিন্তু এখন আমরা সবাই জানি কি করে করতে হয়। কম বেশি আমরা সবাই জানি। আ তো আ আমার ধারণা যে আমরা অনলাইন যে বিশ্ব যেটা বলব ভার্চুয়াল যে বিশ্ব, সেই বিশ্বের সঙ্গে আমরা অনেক বেশি আগের চেয়ে বেশি পরিচিত। এবং আমরা বাধ্য হয়ে আমরা নিজেকে আসলে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছি। হুম। পূর্বে কিছু লোক এই অনলাইনে ভিডিও স্ট্রিমিং করত, ভিডিও চ্যাট করত। কিন্তু এখন মোটামুটি সবাই করে, সবাই জানে কি করে করতে হয়। তো প্রযুক্তিটা আসলে আমরা যে প্রযুক্তি যে ব্যবহার করছিলাম আগের মতো তার একটা গুণগত পরিবর্তন এখন ঘটবেই।
আমাদের যে যেটা আমি যেটা বলব যে আ উম আমাদের যেটা বলছে ভার্চুয়াল যে ইনফ্রাস্ট্রাকচার সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। ফিজিক্যাল বা যে ইনফ্রাস্ট্রাকচার সত্যিকারের বিল্ডিং এর চেয়ে আমাদের ভার্চুয়াল বিল্ডিং, অনলাইনে আমাদের বিল্ডিংটা কেমন আছে। তো আমার ধারণা এই জায়গায় একটা গুণগত পরিবর্তন হবে যে আমরা হয়তো অনেক বেশি মাত্রায় হয়তো ঘরের ভিতরে বসে কাজ করতে অভ্যস্ত হয়ে যাব। আ আগের মতন হয়তো অত বেশি আমরা অনেক মিটিং করব অনলাইনে। কাজেই সেইভাবে সেরকম আমাদের নতুন চাহিদা ওর মোতাবেক আমাদের আ যে নতুন কাজের যেমন সৃষ্টি হবে, পুরানো কিছু কাজও হয়তো বিলুপ্ত হবে। বিলুপ্ত হয়ে যাবে। আ বিলুপ্ত হবে। তো সেরকম একটা পরিস্থিতি তবে কি খাত সেক্ষেত্রে তবে আমি যেটা অনুমান করছি তথ্য প্রযুক্তি খাত বিশেষ করে যে আ সফটওয়্যার এবং হার্ডওয়্যার ২ টাই। ঘরে বসে কাজ করতে হলে আমাদের তো শুধু মানে শুধু ভিডিও আমাদের হার্ডওয়্যারটাও দরকার। আমাদের একটু ভালো কম্পিউটারটা দরকার হয়। যেটা আমার নেই। কিন্তু আমরা এই প্রয়োজনটা অনেকে অনুভব করছি যে আমাদের একটু বেশি অন্যরকম হার্ডওয়্যার ইউজ করা দরকার হবে। আমরা যদি ঘরে বসে কাজ করতে চাই। কাজে হার্ডওয়্যার এবং সফটওয়্যার ২ টা শিল্পেরই বিকাশ ঘটবে আমি অনুমান করি। আরো যেটা অনুমান করি যে বিশ্ব অনেক বেশি বিজ্ঞানমুখী হয়ে পড়বে। বিজ্ঞানমুখী যে চিকিৎসা বিজ্ঞান এবং অন্যান্য অনেক বিজ্ঞান অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে এবং সারা বিশ্বের যে অর্থনীতির যে নিয়ামক হয়ে দাঁড়াবে এবং বাংলাদেশকেও সেই পরিবর্তিত পরিস্থিতিতে আসলে মানিয়ে নিতে হবে এবং বাংলাদেশ তার আগে আবার আসছে যে স্রষ্টা যে শ্রম আছে সেই শ্রম ব্যবহার করে সেই নতুন প্রযুক্তিমুখী বিজ্ঞানমুখী বিশ্বে তার অবস্থান তৈরি করতে পারবে। সঠিক পরিকল্পনার মাধ্যমে। এবার আসেন তাহলে আপনাকে বলেন যে বাংলাদেশের অর্থনীতির সামনে কি ধরনের চ্যালেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন? যেটা আমি আগেই বলেছি যে যেই করোনা পরবর্তী বিশ্বে তো আমরা ঠিক জানি না আসলে কি পরিস্থিতি হবে। আ এবং তবে পরিবর্তন যে হবে এই বিষয়টা নিশ্চিত। এবং মূল সারা পৃথিবী তো আসলে এখন স্থবির হয়ে পড়েছে। অর্থনৈতিক কার্যক্রম নেই। আ কাজেই বাংলাদেশে যেমন আশঙ্কা আছে যে যেমন একটা খবর এসেছে তুমি দেখেছো কিনা যে কোনো জায়গায় আ কৃষকের ফসল পচে যাচ্ছে কিন্তু সে বাজারে সরবরাহ করতে পারছে না। যারা শহরে আছে তারা খাওয়া পাচ্ছে না আর এদিকে কৃষকের ফসল পচে যাচ্ছে তার জমিতেই। তো কাজেই তার মানে হচ্ছে যে আমাদের কিছু মানুষ হয়তো কিছু মানুষের হয়তো কর্মসংস্থান বা কিছু মানুষের হয়তো খাদ্য, বস্ত্র যে মৌলিক চাহিদা, সেই চাহিদাগুলি মেটানো আগের মতো না, সহজ হবে না। স্বল্পকালীন সময়ে। কাজেই একটা আশঙ্কা আছে যে আ আমরা সবাই আশঙ্কা করছি যে কোন একটা অর্থনৈতিক বিপর্যয় হতে পারে। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবী ব্যাপী আমরা অর্থনৈতিক বিপর্যয়টা আরো বেশি প্রকট হয়ে দেখা দিতে পারে। আমরা ইতিমধ্যেই জানি যে অনেক দেশই যাকে বলা যায় মন্দায় চলে গেছে। আমরা জানি যে স্টক মার্কেটের যে শেয়ারের বাজার সেগুলো তার ব্যাপক পতন ঘটেছে। আ বাংলাদেশ সেই প্রভাবগুলি থেকে স্বল্পকালীন সময়ে তো মুক্ত থাকবে না। তার প্রভাব বাংলাদেশেও পড়বে। তো সেই আশঙ্কাগুলি আছে। তবে আশঙ্কা থেকে উত্তরণের জন্য আমি বলেছি যে কিছু প্যাকেজ যে ঘোষণা করেছে আ যে সরকার সেই প্যাকেজগুলি আমার ধারণা যে স্বল্পকালীন সময়ে সেই চ্যালেঞ্জ গুলি মোকাবেলা করতে সহায়তা করবে। আচ্ছা, এবার আসে অনেকে যে বলে যে বাংলাদেশের একটা অ্যাডভান্টেজ আছে এখানে যে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এবং আমাদের কৃষি বা আমাদের খাদ্য নিরাপত্তা অনেক ভালো। আমাদের একটা অ্যাডভান্টেজ যে করোনা পরবর্তীতে সারা বিশ্বে একটা খাদ্যের স্বল্পতা দেখা দেবে কিন্তু সেটা বাংলাদেশে দেখা নাও দিতে পারে। এই ব্যাপারে আপনার মতামত কি? আচ্ছা, আমাদের হ্যাঁ, এই বিষয়টা আমি আমি এই কথাটার সঙ্গে স্বল্প মাত্রায় হলেও একমত আছি যে বাংলাদেশ অবশ্যই বাংলাদেশের ভূমি কৃষিকাজের জন্য উপযোগী। এই বিষয়ে কোনো সংশয়ের সুযোগ নেই। আ কাজেই বাংলাদেশে মোটামুটি সব ধরনের ফসলই ফলানো যায় চাইলেই। এবং বাংলাদেশের মানুষ প্রায় ১৭ কোটি মানুষ আছে বাংলাদেশে।
কিন্তু সে বাংলাদেশে মোটামুটি খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা চাল উৎপাদন, সে চাল উৎপাদনে বাংলাদেশ মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। মাঝে, মাঝে হয়তো এদিক সেদিক থেকে অল্প কিছু চাল আমদানি করতে হয়। কিন্তু বাংলাদেশ সেই সক্ষমতা আছে। আ তো সেই জায়গাটা কিন্তু যে জায়গাটা শুধু আসলে যে জায়গাটা দেখার যে শুধু উৎপাদন না, আসলে সরবরাহর একটা ব্যাপার আছে। যেখানে উৎপাদন হচ্ছে তার জায়গা সেখান থেকে যেখানে যে ভোগ হবে, যেখানে চাহিদা আছে সেখানে দ্রব্যটা পৌঁছাতে হবে। তো সে জায়গাটা আসলে নজর দিতে হবে যে যাতে কৃষক যেখানে ফসল উৎপাদন করছে সেখান থেকে যারা ভোগ করবে, যারা কিনবে তাদের কাছে যাতে ফসল পৌঁছায়। আর আরেকটা জায়গা যেখানে গুরুত্বপূর্ণ যে সবাই তো সব একই বস্তু উৎপাদন করে না। কৃষক যেমন ধান চাষ করে, সেখানে হয়তো আ আরেকজন আছে যে সে হয়তো শ্রম বিক্রি করে, মজুর শ্রম বিক্রি করে। কাজেই কৃষক উৎপাদন করছে, সেই কৃষকের উৎপাদিত ফসলটা যাতে মজুর কিনতে পারে। সরবরাহের দরকার আছে। সরবরাহ প যে প্রক্রিয়াটা বাজারে যাতে পর্যাপ্ত চাহিদা থাকে, সেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। শুধু উৎপাদন করলেই হবে না। উৎপাদন করে আমরা যদি সব ঘরে রেখে দেই, তাহলে হবে না। জিনিসটা আসলে কৃষকের জমি থেকে সেই ফসলটা প আ যে সরবরাহ যে চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমে পৌঁছাতে হবে যে ভোগ করবে তার কাছে। এবং কৃষক তো অবশ্যই সেখানে লাভবান হবে। আর তবে আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই যে বাংলাদেশের যেটা কৃষকের যেটা উম দীর্ঘদিন ধরে হচ্ছে যে আমরা কৃষি পণ্যে কৃষি পণ্য আমরা বাইরে বাংলাদেশ কিন্তু আসলে কৃষি পণ্য আমদানিকারক দেশ। কারণ বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। সে নিজের জন্য উৎপাদন করে এবং কিছু গুরুত্বপূর্ণ পণ্য যেটা যেটা মানে আমাদের খাদ্যাভ্যাসের সঙ্গে জড়িত। যেমন আমি ছোট বলব যে পেঁয়াজ। পেঁয়াজ। গত বছর আমরা একটা পেঁয়াজের সংকট আমরা সবাই জানি পেঁয়াজের সংকট। যেটা আমাদের যে খাওয়ার যে অভ্যাস, সেই খাওয়ার অভ্যাসের জন্য আমাদের পেঁয়াজ লাগে। আমাদের কিছু মসলাপাতি লাগে। সেগুলি কিন্তু সবগুলি আমরা আমাদের দেশে উৎপাদন করতে পারি। আমাদের দেশে কিছু আ কি বাইরে থেকে কিছু মাছ আসে অন্যান্য দেশ থেকে। এবং অনেক কিছু যেমন বাংলাদেশে চাল উৎপাদন হয় কিন্তু বাংলাদেশের গম তো বাইরে থেকে আসে। এই যে জায়গাগুলি কাজেই বাংলাদেশ আসলে কৃষি পণ্য আমদানিকারক দেশ। আমি যতটুকু আমার দেখা তথ্য কিন্তু কিছু পণ্য আসলে বাংলাদেশ সবকিছু কিন্তু বাংলাদেশ যেটা করে যে বাংলাদেশে যে কৃষি পণ্য রপ্তানিতে ভর্তুকি দেয়া হয়। এটা আমার কাছে খুবই বিপজ্জনক মনে হয়। এবং আমরা যারা বিদেশে আছি আমরা প্রায়ই বলি যে আ বাংলাদেশের ইলিশ মাছের চেয়ে বাইরের ইলিশ মাছের দাম কম। এটা কি আমি ভুল বলেছি? না। দাম কম। হ্যাঁ, আমরা আসলে সস্তায় পাই বাংলাদেশের চেয়ে। কেন? এই জায়গাটা আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হয় যে বাংলাদেশে যে ইলিশ মাছের দাম কেজি যদি হয় আ ৳১,০০০ এখানে আরেকটু কম দাম। অথচ উল্টাটা হওয়ার কথা। বাংলাদেশে কিন্তু এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আ গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের মানুষ আগে পুষ্টি পাচ্ছে কিনা। সেটা দেখে তারপরে বাইরে যারা আছে, বাইরে প্রবাসী যারা আছি রিয়াসাত এবং আমাদের দিকে নজর দেওয়া উচিত। কাজেই কৃষি পণ্য রপ্তানিতে আমি মনে করি না যে বিশেষ করে মাছ, শাকসবজি এগুলি রপ্তানিতে ভর্তুকি না দিয়ে আসলে বাংলাদেশের ভিতরে মানুষ যাতে পর্যাপ্ত পুষ্টি পায় সেই জায়গাটা নিশ্চিত করা দরকার। কারণ আমরা যারা বাইরে আছি আমরা চাইলে আমাদের বিকল্প অনেক কিছু আছে। কিন্তু বাংলাদেশের ভিতরে যারা আছে তারা যদি মাছ কিনতে না পায় তাদের কিন্তু বিকল্প নেই। তাই না? আর আরেকটা হচ্ছে যে জায়গাটা আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যে কৃষির উৎপাদন ক্ষমতা বাড়ানো। আ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আমরা কৃষির যে উৎপাদন সেই উৎপাদন বাড়াতে পারি সেই জায়গাটা অনেক নজর দেয়া দরকার এবং সারা পৃথিবীতেই যেটা শুরু হয়ে গেছে কৃষির প্রযুক্তি কিন্তু অনেক অগ্রসর। আগের মত নেই আর কৃষি। আ তো সেভাবে বাংলাদেশে সেই প্রযুক্তিগুলি ব্যবহার করা শুরু হতে পারে এবং সে অনুযায়ী বাংলাদেশে কৃষির উৎপাদনও বাড়ানো যেতে পারে। আমার মনে হয় আমি অনুমান করি যে এই করোনা পরবর্তী বিশ্বে কৃষি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং বাংলাদেশ খাদ্যশস্যে
অত সমস্যার সম্মুখীন না হলেও যে কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ আরো আরো ভালো অবস্থানে পৌঁছাতে পারে। আচ্ছা, এই যে আপনি যখন ভালো কথাই বলছেন, তাহলে আমি আসি এই যে করোনার পরিস্থিতিতে আমাদেরকে কোনো কি অ্যাডভান্টেজ আমরা কি পাবো? এজ এ আ গ্লোবাল ইকোনমিতে আপনার কি মনে হয় আ কোন? যেটা যেটা অবশ্যই সবকিছুই তো নির্ভর করে পরিকল্পনা কিভাবে হচ্ছে। আ সেটা পরিকল্পনা আমি যেটা বলেছি যে আমাদের আসলে দীর্ঘমেয়াদী আমাদের কিরকম করোনা পরবর্তী বিশ্বে আ পরিস্থিতি কেমন হবে সেটা জানা দরকার। সেই অনুযায়ী কিছু কাজ করা দরকার। বাংলাদেশের যেটা আমি বলব যে যেহেতু আমি অভিবাসী শ্রমিকদের নিয়ে কিছু গবেষণা করেছি। যে বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত বাইরে যেয়ে অনেক কষ্ট করতে পারে এবং দেশেও অনেক পরিশ্রম করে। এবং তাদের পক্ষে মানানো সম্ভব। যে নতুন যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতির সঙ্গে তার পক্ষে মানানো সম্ভব। সে নিজেকে মানাতে পারে। কিন্তু আমাদের যেটা দরকার যে কিছু পরিকল্পনা দরকার যাতে সেই শ্রমটা আমরা ব্যবহার করে করোনা পরবর্তী বিশ্বে আমাদের আ যে যে প্রয়োজনগুলি সেটা আমাদের নিজেদের অবস্থানটা তৈরি করতে পারি। যেমন তৈরি পোশাক শিল্পের এমন হতে পারে যে বিশ্বব্যাপী চাহিদা অনেক বেড়ে যেতে পারে। এমন কোন প্রোডাক্টটার চাহিদা বাড়বে সেটা অবশ্য গুরুত্বপূর্ণ। কিন্তু সামগ্রিক চাহিদা বেড়ে ওই যেতে যে পারে। আপনি যে মাস্ক বা পিপিই এটারও একটা বিশাল মাস্ক বিশাল চাহিদা 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 বেড়ে বাংলাদেশ গেছে। সেটা নিতে হ্যাঁ। পারে সেই সুযোগটা। নিতে পারে। সেই জায়গাগুলি এবং বাংলাদেশ সেইগুলি নিতে পারে এবং আরো অন্যান্য এবং পোশাক তো আমাদের মৌলিক প্রয়োজন। এই প্রয়োজনীয় বিষয় এটা আমাদের সবসময় লাগবে। কাজেই এর চাহিদাটা থাকবেই। কিন্তু কিরকম কোনটার চাহিদা থাকবে সেই জায়গাটা আসলে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি তৈরি পোশাক শিল্প এবং বাংলাদেশের শ্রম বাজার, আভ্যন্তরীণ যে শ্রম বাজার আছে তা যদি নিজেদেরকে মানিয়ে নিতে পারে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে, তাহলে আমার আমার ধারণা যে আশঙ্কার চেয়ে সম্ভাবনাই বেশি বাংলাদেশের জন্য। আচ্ছা আমি এবার আশাবাদী আমি আশাবাদী এই বিষয়ে। আচ্ছা এবার তাহলে বলি যে এই যে আপনি একটা কথা বলতেছেন যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা স্বল্প মেয়াদীর সাথে। তাহলে বলেন যে এই ব্যাপারে সরকারের করণীয়টা কি এবং কিভাবে তারা এই প্ল্যানটা করবে? তারা তো অনেকগুলি প্ল্যান করতেছে। বাংলাদেশে অনেকগুলো ডিসিশন আমরা দেখতে পাচ্ছি যে পরিকল্পনার অভাব তারা করে নিচ্ছে বা কাদের মানে কোন একটা টিম ওয়ার্ক হয়তো একটা মিসিং আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলি কিভাবে ওভারকাম করে একটা প্রোঅ্যাক্টিভ ডিসিশন নেবে যাতে আমরা ওয়েট না করি যে না করোনা শেষ হলে আমরা রিকভার করব তারপরে প্ল্যান করব। এই ব্যাপারে আপনার একটা ধারণা বা আপনার চিন্তা ভাবনা কি? আ আমি যেটা আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে আমাদেরকে অপেক্ষা করে এখনই কাজ শুরু করা উচিত কিনা? হ্যাঁ, আমি বলব যে এখনই কাজ শুরু করা উচিত। আ আ আমরা যারা অর্থনীতির ক্ষেত্রে আমি বলব, এই কথাটা আমি বলব যে আমাদের যারা বাংলাদেশী যে বিজ্ঞানী যারা আছেন, আ বাংলাদেশের ভিতরে এবং বাইরে আমি ২ ক্ষেত্রেই আমি বলব। কারণ বাংলাদেশে প্রায় ৫০ লাখের মতন লোক বাইরে আছেন। ৫০ থেকে ১ কোটির মতন। এক কোটি। সঠিক সংখ্যাটা আমি বলতে পারছি না। এর মধ্যে অনেকেই আছেন যে পৃথিবীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন, গবেষণা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। বাংলাদেশের ভিতরে অনেকে কাজ করছেন। সব মিলিয়ে বাংলাদেশের এই যে জনশক্তি, দেশের ভিতরে এবং বাইরে এই ২ মিলিয়ে কাজ করলে আমার ধারণা যে অর্থনীতি, বিজ্ঞান প্রযুক্তি এবং বিভিন্ন খাতে বাংলাদেশ আসলে কিছু পরিকল্পনা করতে পারবে এবং যেটা আরো সম্ভব যে নতুন বিশ্বে যে ধরনের প্রযুক্তিগুলি দরকার হয়। আমি একটা ছোট উদাহরণ দেই যে আ ভ্যাকসিন গতকালকে একটা নিউজ এসেছে যে গতকাল না তার আগের দিন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিনের কিছু পরীক্ষামূলক ট্রায়াল আ করে। ট্রায়াল করেছে তারা। তো ভ্যাকসিন কিন্তু শুধু অক্সফোর্ড তৈরি করছে না। ভ্যাকসিন তৈরি করছে, চায়নাও ট্রাই করছে, অন্যান্য পৃথিবীর অনেক দেশে ট্রাই করছে। অস্ট্রেলিয়া কেন করছে, ট্রাই জাপান করছে, সবাই চেষ্টা করছে। তো এখন আমরা কি নিজেরা এগুলি চেষ্টা করতে পারি না? আমার কাছে সবচেয়ে মনে হয় যে আমাদের আসলে দেশজ প্রযুক্তি তৈরি করার দিকে কিছুটা নজর দেওয়া দরকার। এবং বাইরে আমরা কিছু জিনিস তো বাংলাদেশে হয়তো সে স্বল্প মূল্যে তৈরি করা সম্ভব না। কিন্তু যেমন একটা খবর এসেছে বাংলাদেশের মেশিন টুলস ফ্যাক্টরিতে ভেন্টিলেটর তৈরি করা শুরু হয়ে গেছে।
তো এই যে এই বিষয়গুলো যে নিশ্চয়ই দেশীয় প্রযুক্তিতে সেটা তৈরি করা হচ্ছে। সেই জিনিসগুলি দরকার যে আমরা বাংলাদেশের ভিতরে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নতুন কিছু তৈরি করা যায় কিনা। বাংলাদেশের যে জনসংখ্যা আছে সেটা যে রপ্তানিমুখী হতে হবে এমন কোনো কথা নেই। বাংলাদেশের ১৭ কোটি মানুষ আছে। ১৭ কোটি মানুষের চাহিদা যদি সেটা মেটাতে পারে সেটাই কম কি। সেটা যে বিদেশে যেতে হবে, আন্তর্জাতিক মানের হতে হবে তাও সেটা দরকার নেই। সেটা বাংলাদেশের যে প্রয়োজন আছে সেই প্রয়োজনটা মিটাতে পারে। সেই জায়গাটা সেই প্রযুক্তিগুলি বাংলাদেশে যে বিজ্ঞানীরা আছেন দেশীয় এবং বিদেশে, বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে যারা কাজ করছেন তারা মিলে সেগুলি তৈরি করার চেষ্টা করতে পারেন। অর্থনীতিবিদরা একইভাবে একসাথে কাজ করে আমি যেটা মনে করি যে শুধু ৫ জন বা ১০ জন মিলে কাজ করলে হবে না। এই কাজের জন্য ১০০ জনের একজনকে দিয়ে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি দিয়ে হবে না। ১০ জনের দিয়েও হবে না। ১০০ জন লোক লাগবে। এখানে ১০০ জন অর্থনীতিবিদের একটা টিম দরকার হবে। সেই টিমের অধীনে আরো অন্যান্য মানুষজন থাকতে হবে, যে গবেষকরা থাকতে হবে। সে ব্যাপকভাবে আসলে কি কাজ করা দরকার সেই কাজগুলি এবং বাংলাদেশের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, ভবিষ্যৎ কেমন হবে সেই বিষয়গুলি কিছু তারা গবেষণার মাধ্যমে আ যে যে আমি যে যেটার কথা বারবার বলছি যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আ কেমন হতে পারে সেই বিষয়ে তারা সরকারকে সহায়তা করতে পারেন তৈরি করার ক্ষেত্রে। আরেকটা জায়গা যেটা আমরা প্রায়ই কথা আলোচনা করি না যে বেসরকারি খাত। বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সারা পৃথিবীতে বেসরকারি খাত গবেষণা, উন্নয়নে সহায়তা করে। কিন্তু এই জায়গাটা কি বাংলাদেশে যে বেসরকারি খাত আছে তারা কি করতে পারে না? সবকিছু কেন সরকারকেই করতে হবে? বেসরকারি খাত বেসরকারি খাত নিশ্চয়ই তারা নিজের উদ্যোগে তো কিছু কাজ করতে পারে। আমি মনে করি যে বেসরকারি খাতের ভূমিকা বাংলাদেশে বেসরকারি খাত তো আগের মতন এখন অনেক বেশি অগ্রসর। অনেক বেশি তাদের বলব যে আর্থিক সক্ষমতা অনেক বেশি। তো তারা আসলে বাংলাদেশে যাতে বিজ্ঞান এবং গবেষণার উন্নয়ন হয় এবং বাংলাদেশ যাতে নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে, সেরকম কাজে তারাও আসলে অগ্রসর ভূমিকা পালন করতে পারে। শুধু আপ সরকার নয়, বেসরকারি খাতের ভূমিকাও এখানে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি মেহেদী ভাই। শেষ প্রশ্নটা আপনাকে করি যে একটা আশার বাণী শোনান আপনি। আপনার করোনার পরবর্তীতে বিশ্বে আপনি কি একটা ভালো জিনিস আপনি মনে করেন যে আমরা দেখতে পাবো যে মানুষের মধ্যে পরিবর্তন বা সরকারের মধ্যে পরিবর্তন, প্রত্যেকের মধ্যে একটা পরিবর্তন আসবে যেটা ভালো হবে এবং ভালো দিক হবে? আ আমি মনে করি যে একটা জিনিস যে আমরা আসলে আ অনেক বেশি এখন পরস্পর সম্পর্কে বেশি জানি। আমাদের নিজেদের মধ্যে অনেক বেশি যোগাযোগ। আ আমি অনুমান করি যে এই জিনিসটা আরো বাড়বে। আমাদের পক্ষে বিভিন্ন সারা পৃথিবীব্যাপী আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। অনেক মানুষ শুধু বাংলাদেশের মানুষ না, অন্যান্য মানুষ সবার কথাই বলছি। আ করোনার পরে আমরা আসলে একজনের সঙ্গে আরেকজন অনেক বেশি একাত্ম অনুভব করতে পারবো। নিজেদেরকে অনেক বেশি আমরা কিন্তু দূরে থাকা সত্ত্বেও তুমি অস্ট্রেলিয়াতে আছো, আমি ইউকে তে আছি। তারপরেও আমরা কত কাছের। এই ছোট একটা কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে। আমার মনে হয় যে আমাদের যে শারীরিক দূরত্ব যাই হোক, মানসিক যে দূরত্ব সেটা আগের চেয়ে অনেক কম হবে। আমরা কিন্তু মোটামুটি একই চিন্তা করি যে এখন বাংলাদেশের যেটা আমি আরেকটা বাংলাদেশ এবং সারা বিশ্বব্যাপী যে বিজ্ঞানের যে ভূমিকা, বিজ্ঞান যে কত গুরুত্বপূর্ণ আ সেটা কিন্তু আমরা জেনে ফেলেছি মোটামুটি। এবং যে মানে এখন আমরা দেখছি যে বিজ্ঞান ছাড়া আমরা যে ভাইরাস, যে ছোট্ট একটা ভাইরাস সেটা আমরা চোখেও দেখতে পারি না। আ সেই ভাইরাসের বিপক্ষে আমাদের যুদ্ধ করার একমাত্র শক্তি কে দিচ্ছে? বিজ্ঞান। কাজেই বিজ্ঞানের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে ভবিষ্যৎ সমাজে, ভবিষ্যৎ বিশ্বে। এবং আমরা আরেকটা জায়গা হয়তো আসার যে সেই বিজ্ঞানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গে আরেকটা জায়গা যেটা গুরুত্বপূর্ণ যে আমরা দেখছি যে করোনার ফলে আমরা যেহেতু লকডাউনে চলে গেছি, বিশ্বের যে পরিবেশ, সেই পরিবেশের কিছু উন্নতি হয়েছে। মানুষ যেহেতু বিভিন্ন কাজে ব্যাঘাত ঘটাচ্ছে না, বায়ু যে
বায়ুর যে মান এবং আমরা দেখেছি জীববৈচিত্র্য বাড়ছে। কক্সবাজারে নিউজ এসেছে যে কক্সবাজারে কাঁকড়া দেখা যাচ্ছে। আ এবং আমি কাঁকড়ার কথাটা আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলি। আমার ১ম আমি যখন উখিয়া যাই, উখিয়া আ উখিয়াতে আমি যখন যাই আমি তখন সেখানকার লাল কাঁকড়া দেখি। লাল কাঁকড়া, খুব সুন্দর লাল কাঁকড়া। এবং আমি ২০১৮ তে সেটা অনেক বছর আগে। সেটা আমরা তখন মাত্র ক্যাট কোর্স থেকে বের হওয়ার পরে। সেই উখিয়াতে আমি ২০১৮ সালে যাই। আমি সেই লাল কাঁকড়া খুঁজছিলাম কিন্তু আমি পাইনি। হ্যাঁ? কিন্তু সেই জায়গাটা যে আমরা আসলে আমার মনে হয় যে আমরা যে পরিবেশের যে আমরা মানুষ যে পরিবেশের আসলে কিছুটা ক্ষতির কারণ মানুষ এটা বুঝে ফেলেছে এবং অনুমান করে যে আ প করোনার ফলে লকডাউনের ফলে পরিবেশ কিছু নিজেকে পরিবেশ রিকভার দূষণ করার সুযোগ পরিবেশ পেয়েছে। দূষণগুলি কমে গেছে অনেক। দূষণ কমে গেছে। মানুষ হয়তো একটু সচেতন হবে এইসব বিষয়ে ভবিষ্যতে আরো বেশি যে পরিবেশ দূষণ যাতে মানুষের অর্থনৈতিক কার্যক্রম তো থাকবেই। মানুষকে তো বেঁচে থাকতে হবে এবং তাকে কাজ করতে হবে। কিন্তু সঙ্গে আমরা যাতে পরিবেশ দূষণ কমানো বা পরিবেশকে যাতে রক্ষা করতে পারি। আমার ধারণা সেই বিষয়গুলোতে সচেতনতা একটু হলেও বাড়বে। ধন্যবাদ মেহেদী ভাই। আপনার চমৎকার আপনার বিভিন্ন ধরনের আমাদেরকে অর্থনীতি বিষয়ে বাংলাদেশের অর্থনীতি এবং করোনা আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো, আমাদের যেমন একটা দীর্ঘ পরিকল্পনা দরকার। আপনার যে প্রস্তাবগুলি আপনি দিয়েছেন কিভাবে সরকার ১০০ জনের মতো অর্থনীতিবিদদেরকে নিয়ে আমার মনে হয় এই ধরনের কিছু একটা করলে proactive ডিসিশন যদি এখনই আমরা নেই, বাংলাদেশ হয়তো এই দুর্যোগটা ভালোভাবে মোকাবেলা করে ঠিকভাবে আগের মতো চলে আসতে পারবে। হুম। আপনাকে অনেক ধন্যবাদ আ এখানে আসার জন্য। আপনার এই সময় দেওয়ার আ জন্য। তোমাকে অনেক ধন্যবাদ এবং যারা দেখবেন এটা পরবর্তীতে তাদের সবাইকে আমার আগাম ধন্যবাদ। সেই দর্শক মণ্ডলী আমরা এখানেই শেষ করতে চাচ্ছি আজকের খোলা অনুষ্ঠান। আশা করি আপনারা ডক্টর মেহেদীর কাছ থেকে অনেক কিছুই জানতে পেরেছেন। বাংলাদেশের অর্থনীতি এবং করোনা পরবর্তীতে আমাদের কি, কি স্কোপ আছে। উনি অনেক আশাবাণী শুনিয়েছেন যে আমাদের গার্মেন্টস সেক্টর এবং আমাদের রেমিটেন্স যেই শ্রমিকরা প্রবাসে আছে, এই ২ টি সেক্টরে আমাদের এখনো আশা আছে করোনা পরবর্তীতে আমরা ভালো করার যদি আমরা সঠিকভাবে সিদ্ধান্তগুলি এখনই নিতে পারি। ইনভেন্টিভ ডিসিশন গুলো আমরা যদি এখনই নিতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ ভালো করবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।